আজ আমি বাংলার নবাব সিরাজদৌল্লাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আলিবর্দী খাঁর মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজদৌল্লা বাংলার নবাব হন। ইংরেজদের বিরুদ্ধে সিরাজের ক্রোধের অনেকগুলো কারণ ছিল। এই কারণগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, এক ব্যক্তিগত ও দুই রাজনৈতিক। প্রথমত, তিনি যখন সিংহাসনে বসেন তখন চিরাচরিত প্রথা অনুযায়ী ইংরেজরা তাকে কোনো উপহার পাঠায়নি এবং অভিনন্দনও জানায়নি। দ্বিতীয়ত, আলীবর্দীর জীবিতকালে একদিন সিরাজউদ্দৌলা ইংরেজদের কাশিমবাজারের কুঠি এলাকায় প্রবেশ করতে চাইলে ইংরেজরা অনুমতি দেয়নি। তৃতীয়ত, ইংরেজরা ভেবেছিল যে সিরাজ বাংলার মসনদ থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত হবেন। এই ধারণার বশবর্তী হয়ে ইংরেজরা সিরাজউদ্দৌলার প্রতিদ্বন্দ্বী ঘসেটি বেগম আর পূর্ণিয়ার নবাব শৌকত জংকে সিরাজের বিরুদ্ধে সাহায্য করতে এগিয়ে আসে। এমনকি ঘসেটি বেগমের দেওয়ান ও প্রিয় পাত্র রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে তারা আশ্রয় দেয়। অথচ কৃষ্ণদাস তখন ছিলেন নবাবের বিচারাধীন। নবাব তাকে ফিরিয়ে দিতে বলা সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নিজেদের আশ্রয়ে রেখে দেয়। চতুর্থত, ফরাসি ভীতির অজুহাতে ইংরেজরা নবাবের অনুমতি না নিয়ে কলকাতায় নতুনভাবে দুর্গ সুরক্ষিত ও কলকাতার উত্তরের খাল অঞ্চল সুগঠিত করতে থাকে। সিরাজ এইসব কাজ বন্ধ করতে আদেশ দেন, কিন্তু ইংরেজরা তার কথা কর্ণপাত না করে তার আদেশ অমান্য করে। ফলে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সিরাজউদ্দৌলা রেগে গিয়ে বা ক্রুদ্ধ হয়ে কাশিমবাজারের ইংরেজ কুঠি দখল করেন এবং সসৈন্যে কলকাতায় যাত্রা করেন। তিনি কলকাতায় উপস্থিত হয়ে দুর্গ অবরোধ করলে ইংরেজদের অধ্যক্ষ ড্রেক অধিকাংশ ইংরেজ নরনারীদের নিয়ে ফলতায় পালিয়ে যান। সিরাজউদ্দৌলা কলকাতা অধিকার করে মুর্শিদাবাদে ফিরে আসেন। এই কলকাতা অধিকারের সঙ্গে অন্ধকূপ হত্যা কাহিনী জড়িত ছিল বলে হলওয়েল নামক একজন তা জানান। হলওয়েলের বৃত্তান্তে জানা যায় যে একটি অল্প পরিসর কক্ষে 146 জন ইংরেজকে বন্দি করে রাখা হয়েছিল। তাদের মধ্যে 123 জনের মৃত্যু হয়। হলওয়েলের এই কাহিনী আধুনিক ঐতিহাসিকরা স্বীকার করেন না। এটাকে কল্পিত কাহিনী বলে মনে করা হয়। তারা মনে করেন ভারতীয় চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এই কাহিনী তৈরি করা হয়েছিল। কলকাতা পতনের সংবাদ মাদ্রাজে পৌঁছালে সেখান থেকে ক্লাইভ ও ওয়াটসনকে কলকাতা উদ্ধারের জন্য পাঠানো হয়। ইতিমধ্যে সিরাজউদ্দৌলা মণিহারির যুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী শৌকত জংকে পরাজিত ও নিহত করে ক্ষমতার শীর্ষে পৌঁছান। তিনি আশা করেছিলেন যে এরপর ইংরেজরা তার বিরোধিতা করতে সাহস পাবে না, কিন্তু শীঘ্রই তার এই ভুল ভাঙে। ইংরেজরা সহজে কলকাতা পুনরধিকার করে নেয়। সিরাজের মুর্শিদাবাদ যাওয়ার ফলে সিরাজ পুনরায় সসৈন্যে কলকাতা যাত্রা করেন। 1757 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি তিনি কলকাতার সন্নিকটে উপস্থিত হন। ক্লাইভ প্রথম সিরাজকে আক্রমণ করেন, কিন্তু যুদ্ধে কেউ প্রতিপক্ষকে পরাজিত করতে পারেননি। অবশেষে নবাব ও ইংরেজ পক্ষের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 খ্রিস্টাব্দে। এই সন্ধির দ্বারা ইংরেজ কোম্পানি পূর্বেকার সুযোগ সুবিধাগুলি ফিরে পায় এবং কলকাতায় দুর্গ নির্মাণের অধিকারও লাভ করে। ইতিমধ্যে ইউরোপে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ঢেউ ভারতে এসে পৌঁছায়। ইংরেজরা বাংলা থেকে ফরাসিদের উচ্ছেদ করতে চায়,
ফরাসিরা যাতে ইংরেজদের বিরুদ্ধে নবাবকে সাহায্য করতে না পারে তার জন্য ফরাসি শক্তি ধ্বংস করা প্রয়োজন ছিল। ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা বাংলাদেশে ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করে, ফলে চন্দননগরের পতন ঘটে। এইভাবে তারা ফরাসিদের হারিয়ে দেয়। নিজেদের শক্তি বৃদ্ধি করে ক্লাইভের নেতৃত্বে ইংরেজ কোম্পানি নবাবের সঙ্গে শক্তি পরীক্ষায় উদ্যত হয়, এমনকি সিরাজকে সিংহাসনচ্যুত করতে মনস্থ করে। অবশ্য ইংরেজরা নবাবের সঙ্গে সরাসরি যুদ্ধ অপেক্ষা রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই কাজ সম্পন্ন করতে চেয়েছিল। ঠিক এই সময় সিরাজের প্রধান কর্মচারীদের মধ্যে অনেকেই বিভিন্ন কারণে সিরাজকে সিংহাসনচ্যুত করিবার অপেক্ষা করছিল। এদের মধ্যে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুল্লভ প্রভৃতির নাম আমরা করতে পারি। এদের সঙ্গে ইংরেজদের যোগাযোগ ঘটে। ইংরেজরা জানে এরা সিরাজের প্রতি ক্রুদ্ধ বা হিংসান্বিত, এরা সিরাজকে সিংহাসনচ্যুত করার অপেক্ষায় রয়েছে। এই জন্য ইংরেজরা এদের সঙ্গে যোগাযোগ করে। ইংরেজদের পক্ষ থেকে ক্লাইভ এই ষড়যন্ত্রে যোগ দেয়। 1757 খ্রিস্টাব্দের 4 জুন মির্জাফরের সঙ্গে ইংরেজ কোম্পানির একটি গুপ্ত সন্ধি স্বাক্ষরিত হয়। এতে ঠিক হয় সিরাজের বদলে মির্জাফর নবাব হবেন। এ ব্যাপারে ইংরেজ কোম্পানি সৈন্য দ্বারা মির্জাফরকে সিরাজের বিরুদ্ধে সাহায্য করবে। পরিবর্তে ইংরেজ কোম্পানি মির্জাফরের নিকট থেকে 1,75,00,000 টাকা পাবে। উভয় পক্ষের মধ্যে ষড়যন্ত্রের কথাবার্তা শেষ হলে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুর্শিদাবাদ অভিমুখে রওনা হন ইংরেজরা। নবাব সংবাদ পেয়ে সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। মুর্শিদাবাদ থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে পলাশী নামক গ্রামে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয় 23 জুন 1757 খ্রিস্টাব্দ। মোহনলাল ও মীর মদন প্রাণপণে নবাবের পক্ষে যুদ্ধ করেন। মির্জাফর, ইয়ার লতিফ ও রায়দুল্লভের সৈন্য নিশ্চল হইয়া থাকে। তা সত্ত্বেও ইংরেজ সৈন্য পরাজয়ের হাত থেকে রক্ষা পেত না যদি সিরাজ বিশ্বাসঘাতক মির্জাফরের পরামর্শে যুদ্ধ বন্ধ না করতেন। বীর বিক্রমে মোহনলাল নবাবের কথায় যখন সংগ্রাম থেকে নিরস্ত হন, তখন ইংরেজরা আক্রমণ শুরু করে এবং নবাবের বিভ্রান্ত সেনাদলকে ছত্রভঙ্গ করে দেয়। যেখানে পরাজয়ের সমূহ সম্ভাবনা, সেখানেই ইংরেজরা জয়ী হয়। সিরাজ প্রাণ ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরাজিত সিরাজ এরপরে তাদের হাতে ধরা পড়ে এবং নিহত হন। পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাসে অন্যতম স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা। পলাশীর যুদ্ধের সামরিক ঔজ্জ্বল্য ছিল না একেবারেই। এই যুদ্ধে ইংরেজ পক্ষে মাত্র 23 জন, নবাব পক্ষে 503 জন লোক প্রাণ হারায়। কিন্তু ফলাফলের দিক থেকে পলাশীর যুদ্ধ পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজরা অনেকগুলো সুযোগ সুবিধা লাভ করে। এই যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব রূপে স্বীকৃতি দেন। পরিবর্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের কাছ থেকে 24 পরগনার জমিদারি লাভ করে। এইভাবে ভারতে ব্রিটিশ রাজত্বের পরোক্ষ সূচনা ঘটে। আর্থিক দিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যথেষ্ট সুযোগ সুবিধা লাভ করে। এই কোম্পানি মির্জাফরের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ পায়। ফলে আর্থিক দিক থেকে ইংরেজ কোম্পানি যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল
মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। কাজেই পলাশির যুদ্ধে জয়লাভ করে কোম্পানি অনেক বাণিজ্যিক সুযোগ সুবিধাও আদায় করে। এই সময়ে এদেশের ইংরেজদের বাণিজ্য সমৃদ্ধ হয়ে ওঠে। পলাশির যুদ্ধে জয়ী হবার ফলে ইংরেজ কোম্পানি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকগুলো রাজনৈতিক সুযোগ সুবিধা পায়। এই যুদ্ধে জয় ভারতে ব্রিটিশ আধিপত্যের সূচনা করে। কৃষিজ দ্রব্য ও পণ্যদ্রব্য এই দুটোর উৎপাদনে বাংলা ছিল তখনকার দিনে ভারতের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ। বাংলার সম্পদের সাহায্যে ইংরেজদের দাক্ষিণাত্যে ফরাসিদের সহজেই পরাজিত করতে সমর্থ হয়। পলাশির যুদ্ধে জয়ী হবার ফলে ইংরেজ বণিক কোম্পানির মানদণ্ড ধীরে ধীরে রাজদণ্ডে পরিণত হতে থাকে। প্রথমে বাংলা এবং পরে সমগ্র ভারতেই ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে এরা ছিল দেশীয় শাসকদের অনুগ্রহ প্রত্যাশী, কিন্তু পলাশী বিজয়ের পর থেকে ধীরে ধীরে তারা এদেশের রাজনৈতিক ক্ষমতা অধিকার করে। দেশীয় রাজারা তাদের কিরণকে পরিণত হয়। প্রত্যক্ষ স্থায়ী ফলাফলের কথা বিবেচনা করলে পলাশির যুদ্ধের ন্যায় যুগান্তকারী যুদ্ধ বিশ্বের ইতিহাসে বেশি ঘটেনি। এই যুদ্ধের অব্যবহিত পরেই ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার কর্তৃত্ব নিজেদের হাতে নেয়। এই যুদ্ধ ইংরেজকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করতে সাহায্য করে। এই যুদ্ধই ইংরেজদের উত্তমাশা অন্তরীপ মরিশাস ও মিশরে অধিকার স্থাপনে উৎসাহ দেয়। পলাশির যুদ্ধের ফলে ব্রিটিশ মধ্যবিত্ত তার প্রতিভা স্ফুরণে যোগ্য পরিবেশের সন্ধান পায়, আর ব্রিটিশ অভিজাতরা তাদের প্রশাসনিক দক্ষতা দেখার সুযোগ লাভ করে। পলাশির যুদ্ধের ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পথ সুগম হয়। অপরদিকে আচার্য যদুনাথ সরকারের মতে পলাশির যুদ্ধে ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূত্রপাত ঘটে। শুষ্ক মৃতপ্রায় অধঃপতিত মুঘল শাসনের পরিবর্তে ইউরোপে ভাবোজ্জ্বল সভ্যতার বীজ রোপিত হয়। এইভাবে সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে ভারতে ইংরেজ শাসনের ভিত্তি সুদৃঢ় হয়ে ওঠে। আজ আসি।